আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার পোয়েম থেকে কোয়েশ্চেন অ্যান্সারিং কুমিল্লা বোর্ড 2026। এটা আমাদের হয়তো লাস্ট বোর্ড। আমরা এর আগে প্রত্যেকটা বোর্ড এরকম সিকোয়েন্টলি দেখার চেষ্টা করেছি। প্রথমে প্রশ্ন দেখেছি, তারপর প্রশ্ন কি চাইছে, প্রশ্নের উত্তরটা দেখেছি এবং কেন আমরা এই উত্তরগুলো দেখছি, কারণ তোমরা যারা আমার সিরিজটা দেখছো তারা দেখে থাকবে আমি এরকম অনেক কোয়েশ্চেন পাইছি যেটা 3 বার 4 বার আসছে। মানে 2026 সালেই একই কোয়েশ্চেন 4টা বোর্ডে চলে আসছে। তো এইরকম যদি একই কোয়েশ্চেন এত পরিমাণে রিপিট হতে থাকে, তো আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যদি সিরিজটা কমপ্লিট করতে পারো তাহলে তোমরা পোয়েম থেকে 5টা প্লাস কোয়েশ্চেন শিওর পাওয়া। শুধুমাত্র আমার এই সিরিজটা যদি যারা কমপ্লিট করবে তারা 5টার বেশি কোয়েশ্চেন মানে 10 মার্ক একদম 100% শিওর পেয়েই যাবা। তো আমি আশা করব তোমরা শেষ পর্যন্ত থাকবে এবং এই সিরিজটা এভাবে শেষ করবে এবং আমাকে সাপোর্ট দিবে যেন আমি স্টোরিজের উপর এরকম সিরিজ আনি। কারণ এই দেখো, একটা সিরিজ বানাতে এত পরিমাণে কথা বলা লাগে। মাঝে মাঝে আমি দেখি যে আমার গলাটা একদম শুকায় আসতেছে, গলা থেকে আওয়াজ বের হচ্ছে না। তারপরও আমি আমার কোনো পরিচয় দেই না, আমি তোমাদের সাবস্ক্রাইব করতে বলি না, লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করার দরকার নেই। তোমরা জাস্ট একটু দেখো, দেখে তোমরা শেখো। আমাকে কোনো ধরনের কোনো কিছু দিয়ে হেল্প করতে হবে না। জাস্ট তোমরা একটু এখানে মনোযোগ দাও। তোমাদের নিজেদের উপকার তোমরা যতটুকু পারো ততটুকু লুফে নেওয়ার চেষ্টা করো। তো আর কথা বাড়াচ্ছি না, আমি কনটেন্টে যাচ্ছি। হাউ ডাজ হোয়াইট ম্যান ভিউ দ্য রোল অফ হিউম্যানিটি ইন ওমে ও লাইফ? মানবজাতির ভূমিকা সম্পর্কে হোয়াইট ম্যান কি ভাবেন এই কবিতার সাপেক্ষে আমাদের বলতে হবে। ইন ওমে ও লাইফ হোয়াইট ম্যান ভিউজ এভরি হিউম্যান বিং অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ গ্র্যান্ড স্টোরি অফ লাইফ। আমাদের জীবনের প্রত্যেকটা মানুষেরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইভেন দো দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ ফেইথলেস পিপল, মানে আশেপাশে অনেকেই মনে করে তারা তারা আসলে তাদের দ্বারা কিছু সম্ভব না, বোকা, এবং তারা তাদের সময়কে ইউজলেস ভাবে ব্যবহার করছে। দ্য পোয়েট বিলিভস ইচ পারসন স্টিল হ্যাজ এ রোল টু প্লে। যদিও তারা অনেক সময় নষ্ট করেছে, তারপরও কবি বিশ্বাস করেন যে প্রত্যেকটা মানুষের এরকম কোনো না কোনো ভূমিকা আছে যা তার এখনো পালন করতে হবে। হিজ অ্যান্সার ইজ হোপফুল। লাইফ এক্সিস্ট, আইডেন্টিটি এক্সিস্ট। যেহেতু তার পরিচয় আছে, এভরি পার্সন ক্যান কন্ট্রিবিউট টু ভার্স টু দ্য পাওয়ারফুল অনগোয়িং প্লে অফ হিউম্যানিটি। মানে যেহেতু তার অস্তিত্ব আছে, তো সে কিছু না কিছু দিয়ে কন্ট্রিবিউট করতেই পারবে আমাদের মানব সভ্যতার জন্য। সো হোয়াইটম্যান সিজ হিউম্যান নট অ্যাজ এ ফেইলিয়ার বাট অ্যাজ অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ইন দ্য গ্রেট জার্নি অফ লাইফ। পরবর্তী, হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য পাওয়ারফুল প্লে গোজ অন মিন ওমে ও লাইফ? শক্তিশালী নাটক চলতে থাকে, এর অর্থ কি এই কবিতার আলোকে ব্যাখ্যা করতে হবে। তো এইটা একটু এক্সেপশন, তোমরা জানো যারা দেখতেছো। আমি এক্সেপশন কোশ্চেন গুলো একটু মার্ক করে দিই, যেগুলো রিপিট হয় না সাধারণত, তো ওইগুলোর দিকে আমাদের একটু বেশি খেয়াল রাখতে হবে। The phrase "the powerful play goes on" means that the great drama of human life never stops. মানে আমাদের জীবনে শক্তিশালী নাটক অনবরত চলতে থাকে, এটা কখনো থামে না। এটাকে জাস্ট মহাযাত্রা হিসাবে ইয়ে করা যায়, বলা যায়। লাইফ লাইফ কন্টিনিউস নো ম্যাটার হাউ মেনি স্ট্রাগলস, ফেলিয়ার্স আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট এক্সিস্ট। যতই ফেলিয়ার থাকুক না কেন, আমাদের জীবন চলতেছে। দ্য দ্য ওয়ার্ল্ড প্লে রেফার টু দ্য অনগোয়িং স্টোরি অফ হিউম্যানিটি। দ্য ওয়ার্ড প্লে রেফার্স টু দ্য প্লে বলতে এখানে অনগোয়িং স্টোরি অফ হিউম্যানিটি বোঝানো হয়েছে, যেটা হিস্টোরি, সিভিলাইজেশন এবং হিউম্যান এক্সপিরিয়েন্স অল মুভিং ফরওয়ার্ড টুগেদার। মানে সবকিছুই নিজের গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। এভরি সিঙ্গেল পার্সন ইজ এ ক্যারেক্টার ইন দিস প্লে। এই নাটকের মধ্যে প্রত্যেকটা মানুষই কিন্তু এক একটা করে চরিত্র। এখন কোন নাটকে কিন্তু কোনো চরিত্র খালি খালি ইন্ট্রোডিউস করা হয় না, তো সেটাই বোঝানো হয়েছে। দ্য পোয়েট সেজ দ্যাট হু ক্যান you too can contribute a verse, meaning everyone has a chance to add something meaningful to this great never ending story of life. এই সমগ্র যেটা শেষ হবে না এরকম স্টোরিতে বা এরকম একটা নাটকে সবাই চাইলে কোনো না কোনো ভার্সের মাধ্যমে, যেহেতু নাটকে একটা ভার্স বলতে একটা উক্তি দিয়ে আমরা কন্ট্রিবিউট করতেছি নাটকটায়, তবে পৃথিবীতেও ঠিক একইভাবে আমরা কিছু না কিছু দিয়ে যেটা মিনিংফুল হবে সেটা দিয়ে আমরা এই পৃথিবীতে অবশ্যই কন্ট্রিবিউট করতে পারি এবং সেই ক্যাপাবিলিটি মানুষের মধ্যে আছে। এটাই বুঝাইতে চাইছে এইটার মধ্যে। তোমরা একবার পড়ে নিও, আমি তারপরে এগুলো একটু রিমুভ করে দিচ্ছি যাতে তোমাদের পড়তে অসুবিধা না হয়, কিছু কিছু লাইন এটা আটকে দিতে পারে। পরবর্তীতে দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েম বুক সাজেস্ট রিডিং অ্যাজ এ মেন্টাল জার্নি? এইটা আরেকটু এক্সেপশন। আমরা এতগুলো যেগুলো পড়েছি তার মধ্যে কিন্তু এরকম একটাও পাইনি, তাই না? এটা দ্বারা বোঝানো হয়েছে পড়াকে মানসিক যাত্রা হিসাবে বুকস কবিতা কি বলে? দ্য বুকস পোয়েম সাজেস্ট রিডিং ইজ এ পাওয়ারফুল মেন্টাল জার্নি দ্যাট টেকস ইউ ফার বিয়ন্ড। মানে এটা কিভাবে এটা জার্নি হিসেবে সাজেস্ট করা যায়? এটা মেন্টাল জার্নি কিভাবে হয়? এটা হয় হচ্ছে কারণ আমরা রুমে বসে পড়ি, কিন্তু আমাদের মন কিন্তু রুমে থাকে না। আমাদের মস্তিষ্ক, আমাদের চিন্তা ভাবনা কিন্তু অন্য জগতে চলে যায়। সেটাকেই ট্রাভেল দ্বারা বোঝানো হইছে। When you open a book, your body stays in one place. শরীর এক জায়গায় থাকে, বাট your mind travels freely to the new world. মানে আমাদের মস্তিষ্ক নতুন নতুন জগতে ট্রাভেল করে। ডিস্ট্যান্ট ল্যান্ড, অনেক দূরবর্তী জায়গায় যায়। অ্যান্ড ডিফারেন্ট টাইম, ভিন্ন ভিন্ন সময়ে পৌঁছে যায়।
ইউ ক্যান ভিজিট জঙ্গল, ক্যাসেল, পাস্ট টাইম অর ফিউচার অল থ্রু ইয়োর ইমাজিনেশন। সবকিছু তোমার চিন্তা ভাবনার মাধ্যমে ভিজিট করতে পারবে। বুকস ফিল দ্য মাইন্ড উইথ vivid pictures, sound and emotions. Reading is therefore the most powerful journey a person can take, requiring no ticket and no physical movement. এগুলো একটু এক্সট্রা দিছি, এগুলো তোমার না দিলেও হবে, এইটুকু অ্যান্সার রাখতে পারো তুমি। What does the poem Two Mothers Remember suggest about patience? পেশেন্স মানে হচ্ছে ধৈর্য। ধৈর্য সম্পর্কে টু মাদার্স রিমেম্বার্ড কি বলে? The poem Two Mothers Remember strongly suggests that patience is the foundation of true love and care. ধৈর্যই হচ্ছে ভালোবাসা এবং আদরের ভিত বা ফাউন্ডেশন। দ্য স্পিকার্স ফার্স্ট মাদার পেশেন্টলি রাইজ হার ডটার, মানে আমরা যখন ছোট থাকি আমরা তো কম জ্বালাই না, সারা রাত কান্নাকাটি করতে থাকি, তাই না? কিন্তু মায়েরা কিন্তু ধৈর্যের সাথে আমাদের লালন পালন করে আমাদের বড় করে তোলে, তারা কিন্তু কখনো বিরক্ত হয় না। লেটার হোয়েন মাদার বিকাম ওল্ড, পরে যখন মা ওল্ড হয়, উইক হয়, মেন্টালি ক্লাউডেড থাকে, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে, স্পিকার শোড এ গ্রেট পেশেন্ট ইন টেকিং কেয়ার অফ হার, মানে কবিও ঠিক একইভাবেই ধৈর্য সহকারে তার মায়ের যত্ন নিছে। জাস্ট অ্যাজ মাদার ওয়ান্স কেয়ার ফর কেয়ার ফর দ্য হেল্পলেস চাইল্ড, আমরা যখন হেল্পলেস ছিলাম ছোট, তখন যেভাবে মা আমাদের যত্ন নিছে ঠিক একইভাবে কবিও তাই করছে। দ্য ডটার নাও পেশেন্টলি কেয়ারস ফর হার হেল্পলেস মাদার। দ্য পোয়েম টিচেস রিয়েল লাভ রিকোয়ার্স এন্ডলেস পেশেন্স। এই কবিতা দ্বারা বোঝা যায় যে সত্যিকার অর্থে ভালোবাসতে গেলে আমাদের একদম সীমাহীন ধৈর্য থাকতে হবে, স্পেশালি হোয়েন এ লাভড ওয়ান নিডস ইউ দ্য মোস্ট, বিশেষত তখনই যখন আমাদের ভালোবাসার মানুষের আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট অ্যাবাউট হিউম্যান রেজিলিয়েন্স ইন স্যান্ডস অফ টি? মানুষের মনোবল সম্পর্কে কবি কি ইঙ্গিত করেছেন দ্য স্যান্ডস অফ টি? তো আমি এই বোর্ডটা দেখতেছি, এই বোর্ডটার বেশিরভাগ কোয়েশ্চেন একটু আনকমন টাইপের আসছে 2026 সালে। তো তোমরা এই বোর্ডটা একটু ভালোভাবে দেখবে। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড। In the sense of D, the poet suggests that nature can be far more powerful than human strength or resilience. মানে সে বুঝাইতে চাইছে মানুষের মনোবল সম্পর্কে কি বলছে? আমাদের মনোবল যতই হোক, তবে আমাদের নেচার কিন্তু আমাদের থেকে অনেক গুণ বেশি শক্তিশালী। মেরি ব্রেভলি ওয়েন্ট আউট। মেরি অনেক সাহসিকতার সাথে বাইরে গেছে। যদিও ডেঞ্জারাস ওয়েদার ছিল, তাও সে বাইরে গেছে কেন? তার ডিউটি পূরণ করতে। বাট শি কুড নট সারভাইভ উইথ দ্য ক্রুয়েল অ্যান্ড হাংরি টাইড। মানে সে জোয়ারের সাথে লড়াই করে পারল না। কেন পারল না? কারণ তারা ছিল ক্ষুধার্ত এবং অনেক বেশি নিষ্ঠুর। However, the poem also shows resilience through memory and love. Even after Mary's death, the boatman still hears her call. কিন্তু এইটা আরেকটা বুঝাইতে চাইছে যে মানুষ কিন্তু রেজিলিয়েন্স কিভাবে মেমোরির দ্বারা এবং ভালোবাসার দ্বারা। যদিও সে মারা গেছে, তারপরেও বোটম্যান মাঝে মাঝে মেরির শব্দ শুনতে পাচ্ছিল, তাই না? হার ভয়েস লিভস অন দ্য হার্টস অফ দোজ হু নিউ হার, মানে যারা মেরিকে চিনতো তার ভয়েস কিন্তু এখনো থেকে গেছে। দিস সাজেস্ট দ্যাট হোয়াইল দ্য বডি মে বি ডিফিটেড, দ্য হিউম্যান স্পিরিট অ্যান্ড মেমোরি ক্যান নেভার ট্রুলি ডাই। যদিও প্রকৃতি আমাদের শরীরকে হারিয়ে দিতে পারে, কিন্তু আমাদের মেমোরি এবং আমাদের ভালোবাসা কিন্তু কখনোই সে মারতে পারবে না। এটা কিন্তু যারা আমাকে চিনে তাদের মধ্যে আমি থেকে যাব। জিনিসটা খুবই, অ্যান্সারটা কিন্তু খুবই সুন্দর। তুমি এই অ্যান্সারটা আরেকবার খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো। ডিপ মিনিং সাথে অর্থটা একবার দেখো, হয়তোবা ক্লিয়ার হয়ে যাবে আমি যদি বুঝাতে ব্যর্থও হয়ে থাকি। পরেরটা এফ নাম্বারটা দেখো। হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ মেটাফোর অফ ক্যারাভ্যান ইন টাইমস ইউ ওল্ড জিপসি ম্যান? কবি কেন ক্যারাভ্যান এর রূপক ব্যবহার করেছেন? দ্য পোয়েট ইউজেস মেটাফোর অফ এ ক্যারাভ্যান বিকজ অফ ক্যারাভ্যান ইজ দ্য হোম অ্যান্ড ভেহিকেল অফ এ জিপসি হু ইজ অলওয়েজ অন দ্য মুভ, নেভার সেটলিং ইন ওয়ান প্লেস। ক্যারাভ্যান হলো যাযাবর, চলমান জাঘর। এক রূপক দিয়ে কবি বোঝানোর সময় সবসময় এগিয়ে চলে, এরা কখনো থেমে থাকে না। ক্যারাভ্যান কি? যাযাবরের চলমান ঘর। যাযাবররা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন কিন্তু তারা বসতি স্থাপন করে। তো ওইটাকেই ক্যারাভ্যান বলা হইছে, তারা যেটা চলমান, কোথাও থেমে থাকে না। বাই কম্পেয়ারিং টাইম টু জিপসি উইথ এ ক্যারাভ্যান, দ্য পোয়েট শোজ টাইম ইজ অলওয়েজ ট্রাভেলিং ফরওয়ার্ড ফ্রম এরা টু আনাদার। এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতেছে, ফ্রম ওয়ান সিভিলাইজেশন টু দ্য নেক্সট সিভিলাইজেশন উইথাউট স্টপিং। দ্য ক্যারাভ্যান অলসো সাজেস্ট দ্যাট টাইম ক্যারিজ এভরিথিং উইথ ইট, moves, history, memory, human expertise, experience. It is perfect image for time, constant, unstoppable journey. মানে এটা কখনো থেমে থাকে না। ক্যারাভ্যান যেমন সব বহন করে একসাথে চলতে থাকে, ঠিক তেমনি সময়ও কি বহন করে? হিস্টোরি, মেমোরি, হিউম্যান এক্সপিরিয়েন্স সবকিছু বহন করে একই সাথে নিজের মতন করে চলতেছে। ঠিক আছে?
হোয়াট ইজ দ্য রোল অফ স্নো ইন স্টপিং, এই তুষারের ভূমিকা কি? দেখো এই বোর্ডটায় প্রত্যেকটা কোয়েশ্চেনই এরকম আনকমন। আমি একটা কোয়েশ্চেন আমি বোর্ডে বলি নাই যে কোয়েশ্চেন তুমি আমি আগে পড়াইছি। তো এইটা একটু খেয়াল করে পড়ার চেষ্টা করবো। স্নো প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য পোয়েম। অন দ্য সারফেস ইট ক্রিয়েটস বিউটিফুল, পিসফুল অ্যান্ড ম্যাজিক্যাল সেন্স। এটা সারফেসে অনেক সুন্দর একটা বিউটিফুল, পিস, শান্তময় এবং ম্যাজিক্যাল মানে নীরবের প্রতীক তৈরি করছে। দ্য উডস ফিলিং আপ উইথ সফট হোয়াইট স্নো। এই গাছটাও কি হচ্ছে, পরিপূর্ণ হয়ে যাচ্ছে কি দ্বারা? সফট এবং হোয়াইট স্নো দ্বারা। দিস বিউটি ইজ হোয়াট অ্যাট্রাক্টস দ্য পোয়েট অ্যান্ড মেক্স হিম। এই বিউটিটাই কবিকে দাঁড় করাইছিল এবং তাকে থামতে বাধ্য করছিল। বাট সিম্বলিক্যালি স্নো অলসো রিপ্রেজেন্ট সাইলেন্স। যদি আমরা সিম্বলিক্যালি চিন্তা করি তাহলে স্নো কিন্তু শুধু বরফ বা তুষার নয়, এটা আরো রিপ্রেজেন্ট করতেছে সাইলেন্স, স্টিলনেস অ্যান্ড পারহ্যাপস ডেথ অর দ্য টেম্পটেশন অর এসকেপ ফ্রম লাইফস ডিউটি। অথবা একটা উপায় যার মাধ্যমে আমরা আমাদের জীবনের কর্তব্য থেকে পালিয়ে বেড়াই, এটাকে বুঝাইতে চাইছে। দ্য ফিলিং স্নো ক্রিয়েটস ড্রিম লাইক অ্যাটমসফিয়ার। এটা একটা ড্রিম লাইক অ্যাটমসফিয়ার তৈরি করতেছে, দ্যাট মেক্স দ্য পোয়েট ওয়ান্ট টু স্টে। যেটা কবিকে এখানে রাখতে বাধ্য করতেছে বা থাকতে এক প্রকার জোর করে ধরতেছে যে তুমি যেও না, এবং তার রেসপন্সিবিলিটি আছে সেগুলো ভুলে যেতে সাহায্য করতেছে। কিন্তু এটা কিন্তু এক প্রকার কি বলা যায়, ছলনা। তো এটাকে সিম্বলিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে এটা ছলনার সাথেও তুলনা করা হয়েছে। এটার ব্যাখ্যাটা আমি একবার পড়াই দিই, দেখো। তুষার এখানে সৌন্দর্য ও নীরবতার প্রতীক। বাইরের তুষার এক স্বপ্নীল পরিবেশ তৈরি করে যা কবিকে থামিয়ে দেয়। প্রতীকীভাবে তুষার মৃত্যু বা দায়িত্ব থেকে পালানোর প্রলোভনকেও বোঝায়। সৌন্দর্য ও কর্তব্যের দ্বন্দ্বে তুষার কেন্দ্রীয় ভূমিকা রাখছিল, যে তুমি এখন সৌন্দর্য নিবা নাকি তোমার কর্তব্যের দিকে যাবা। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বি গ্ল্যাড অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস আর মেনি? এটা সলিটিউড কবিতার সাপেক্ষে বুঝাইতে বলছে। বি গ্ল্যাড মানে খুশি থাকলে বন্ধুর অভাব নেই, মানে খুশি বা সাফল্যে সবাই পাশে থাকে, কিন্তু কবি এক লাইন দিয়ে মানুষের স্বার্থপরতাকে দেখিয়েছেন। এই বন্ধুরাই দুঃখের সময় চলে যায়, সুখ ভাগ করতে রাজি সবাই কিন্তু কষ্ট ভাগ করতে কেউ নয়। বি গ্ল্যাড অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস আর মেনি। দ্য পোয়েট means that when you are হ্যাপি, চেয়ারফুল অ্যান্ড সাকসেসফুল পিপল ন্যাচারালি গ্যাদার অ্যারাউন্ড ইউ। মানে তুমি যখন খুশি থাকবে, চেয়ারফুল থাকবে অথবা সফল হবে, মানুষ তোমার আশেপাশে এমনিই আসবে। এভরিওয়ান ওয়ান্টস টু বি নিয়ার এ জয়ফুল পারসন। সবাই একজন জয়ফুল পারসনের আশেপাশে থাকতে চায়। টু শেয়ার দ্য হ্যাপিনেস, নিজের সুখ ভাগাভাগি করে নিতে। এনজয় গুড টাইমস টুগেদার, একসাথে ভালো সময় কাটাতে। ফ্রেন্ডস আর প্লেন্টিফুল ইন মোমেন্ট অফ জয়, অনেক বন্ধু থাকবে জয়ের সময়। বাট পোয়েট ইউজেস দ্য লাইন টু শো দ্য স্যাড ট্রুথ, দিস সেম ফ্রেন্ড ডিসঅ্যাপিয়ার হোয়েন ইউ আর স্যাড। তুমি যখন দুঃখে থাকবা তখন এই বন্ধুগুলোই সব ডিসঅ্যাপিয়ার বা হারিয়ে যাবে ইন ট্রাভেল, দুঃখের সময়, বিপদের সময়। দ্য লাইন রিভিলস সেলফিশ সাইড অফ হিউম্যান নেচার। এটা দ্বারা বোঝা যায় আমাদের মানব সভ্যতার একটা খুবই স্বার্থপর দিক। তো এই কবিতাটা, এই ইয়েটা কুমিল্লা বোর্ডটা পড়াতে যেয়ে হয়তো আমার অনেকবার বেঁধে গিয়েছে, কারণ আমি একটা না অনেকগুলো বোর্ড পড়াইছি, একদম গলা শুকায় গেছে। তো আমি তারপরও একবার করে দেখাই দিচ্ছি যেন তোমরা একটু হলেও এই ব্যাখ্যাটা দেখেও হয়তোবা বুঝতে পারবে। আমার কথা বলার থেকে তোমাদের নিজেদের পড়াটা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ। বোঝার থেকে নিজেদের মুখস্থ রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো সব তোমাদের খাতায় লিখতে হবে মুখস্থভাবে, এবং কোয়েশ্চেনগুলো র্যান্ডামলি আসে, কখনো বলে দেয় না, কোনো উদ্দীপক দেওয়া থাকে না। তো এগুলো মুখস্থ রাখা খুব বেশি জরুরি, যার কারণে আমি একবার করে আগে পিছে করে নিচ্ছি যেন তোমরা পজ করে উত্তরগুলো দেখে নিতে পারো, এবং তার সাথে একটু মুখস্থ রেখে চাইলে আলাদাভাবে নোট করে নিতে পারো। আমি যেগুলো স্টার মার্ক দেওয়ার চেষ্টা করেছি, যে এইগুলো আসলে আনকমন লাগতেছে পুরো সিরিজ জুড়েই, কিন্তু আমি অনেকগুলো স্টার মার্ক দিয়েছি যে এইগুলো একটু আনকমন, ওগুলো একটু নোট করতে পারো। কমন গুলো আলাদা রাখতে পারো, যে একটা কমন পাইছে, এই কমন এতগুলো বোর্ডে আসছে, গাইড বের হতে যেহেতু একটু সময় লাগবে। তো আমি আশা করব তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।